সালামু আলাইকুম, সবাই কেমন আছো? তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কি না একটু কমেন্টে জানাও। আজকে আমরা গত লেকচারের যে বায়োলজি পার্টটুকু ছিল ওইটা আমরা নেইনি। তো আজকে পড়ানোর শেষে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ ওই পার্টটা আর এই পার্টটা আমরা একসাথে নেব। ওকে, তাহলে আজকে আমাদের টপিক হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া শব্দটার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে মাইটো আর একটা হচ্ছে কন্ড্রিয়া। মাইটো মানেই হচ্ছে, তোমরা তো জানোই যে সুতার মতো। মাইটোস মানে কিসের মতো? যেমন সুতার মতো। তো সুতাটাকে যদি আমরা একটু জুম করি তাহলে ধীরে ধীরে এরকম মোটা হবে। এখন দেখো পুরো ব্যাপারটা হয়ে গেল একটা দানার মতো। তাহলে মাইটোকন্ড্রিয়া একই সাথে সুতার মতো, একই সাথে হচ্ছে দানার মতো, রাইট? যে সুতাগুলো দানা 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 হয়ে আছে কোষের মধ্যে, এই জন্য একে মাইটোকন্ড্রিয়া বলা হয়। তো চলে আসি আমরা, একে কেন পাওয়ার হাউস বা শক্তিঘর বলে? শক্তিঘর বলে। তোমরা একটু কমেন্টে বলো তো কেন এটাকে শক্তিঘর বলে, পাওয়ার হাউস বা শক্তিঘর বলে? এনি আইডিয়া? ভাই আজকে আমাদের এইদিকে হাড় কাঁপানো শীত, আর আমাদের এদিকে এসি এসি বাড়িয়ে দিছি, আমরা হট করে দিছি, আজকে খুব গরম। ঠিক আছে, তো একজন বলেছে এটিপি উৎপন্ন করে, একজন বলেছে গ্লাইকোলাইসিসের ধাপগুলো এখানে হয়। আচ্ছা, ফোনটা রাখি আমরা। পাওয়ার মানে হচ্ছে শক্তি, তোমরা তো জানো শক্তি মানে হচ্ছে এটিপি। হাউস মানে হচ্ছে একটা জায়গা, তাহলে এই জায়গাতে কি হয়? এটিপি উৎপন্ন হয় বা শক্তি উৎপন্ন হয়। এই এটিপিটাই কি হয়, উদ্ভিদ তার সবগুলো কোষে যতগুলো বিক্রিয়া হচ্ছে সেই বিক্রিয়াগুলোতে পাঠিয়ে দেয় যদি শক্তি লাগে, রাইট? একটা সিঁড়ি দিয়ে তুমি যদি একটা ইঁটকে দোতলায় উঠাতে চাও তাহলে তোমাকে শক্তি লাগবে, খেতে হবে, তাহলে এই শক্তিগুলো ব্যবহৃত হবে তখন। ওই বাংলাটাই হচ্ছে শক্তিঘর। তো এটিপি উৎপন্নের জন্য কিছু এখানে ঘটনা আছে, যেমন এইভাবে মনে রাখতে হয় এটাকে, ক্যাফে। এখানে কিছু চক্র হয়, এক থেকে হচ্ছে ক্রেবস চক্র বা ক্রেবস সাইকেল।
এফতে হচ্ছে ফ্যাটি অ্যাসিড সাইকেল, ফ্যাটি অ্যাসিড সাইকেল। আর ইতে হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তাহলে কয়টা ঘটনা এখানে ঘটে? 2টা 3টা। এটা মনে রাখতে হবে কিন্তু, যে মাইটোকন্ড্রিয়াতে এই 3টা ঘটনা ঘটে বলেই কিন্তু মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস। দেখো ক্রেবস সাইকেলে গিয়ে আমরা অনেক ধরনের শক্তি পাই, এটিপি পাই, জিটিপি পাই, পাশাপাশি NADPH2 পাই, FADH2 পাই। এগুলোকে আমরা পরে এটিপিগুলো বাদে বাকিগুলোকে আমরা ইটিএসে পাঠাই দিই, যে তোমরা এখানে গিয়ে NADP যেগুলো আছে তোমরা একটু এটিপিতে পরিণত হও, এখানে আসে। তাহলে দেখো সবাই মিলে শক্তি উৎপন্ন করছে, এই জন্য এটার নাম পাওয়ার হাউস। ঠিক আছে? তাহলে কোন কোন বিক্রিয়াগুলো ঘটে, কোন কোন চক্রগুলো ঘটে জানতে হবে। 3টা যদি অপশন কোথাও থাকে সেটা MCQ এর জন্য খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। মাইটোকন্ড্রিয়ার কাজ ঢাকা ইউনিভার্সিটিতে আসতে পারে, এগুলা সহজ সহজ প্রশ্ন আসে। তোমরা একটু কমেন্টের মধ্যে বলো তো মাইটোকন্ড্রিয়া কিভাবে সংখ্যা বৃদ্ধি ঘটায়। মাইটোকন্ড্রিয়া কিভাবে সংখ্যা বৃদ্ধি ঘটায়, আমি কমেন্ট চেক করব। এটা একটা কোষ, একটা কোষ থেকে আরেকটা কোষ হলো। এটার একটা ক্রোমোজোম ছিল 1 সেট, 2 সেট হয়ে গেল, বাকি রইল কি মাইটোকন্ড্রিয়া। তাহলে এখানে যদি 4টা মাইটোকন্ড্রিয়া থাকে তাহলে এখানে 4টা, এখানে 4টা হলো। কিভাবে হলো মাইটোকন্ড্রিয়ার সংখ্যা বৃদ্ধিটা? তোমরা একটু বলো তো কমেন্টের মধ্যে। এনি আইডিয়া রাহাত? গতদিন যখন আমি তোমাদের পড়াচ্ছিলাম এন্ডোসিম্বায়োসিস, বলেছিলাম যে কোষের ভেতরে এটা একটা প্রকৃত কোষ, আদি কোষ নয়, প্রকৃত কোষ। হঠাৎ করে একদিন একটা অ্যারোবিক ব্যাকটেরিয়া ঢুকে গেছে, আর একটা হচ্ছে ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া ঢুকে গেছে। ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া মানে সায়ানো ব্যাকটেরিয়া। কেন সায়ানো ব্যাকটেরিয়াকে আমরা একটা ব্যাকটেরিয়াকে কেন বলতেছি যে সে উদ্ভিদের মতো সালোক সংশ্লেষণ করতে পারে, একটু পরেই বলছি। তো দেখো একটা মাইটোকন্ড্রিয়া হয়ে গেল, আর একটা হচ্ছে ক্লোরোপ্লাস্টিড হয়ে গেল, তাই না? এই দুইজনের যে সম্পর্ক এই ঘরের ভেতরে, এদেরকে বলা হয় এন্ডোসিম্বায়োসিস। তো যাই হোক না কেন, তো নিউক্লিয়াসটা তো এখানে থাকে, এটা মাইটোকন্ড্রিয়া, এটা প্লাস্টিড, নিউক্লিয়াসটা এখানে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলো এখানে, রাইবোজোম, গোলজি বডি, বাগারা। ঠিক আছে? তো নিউক্লিয়াসটাই তো কোষ বিভাজনের সময় তার ক্রোমোজোমগুলো বিভক্ত করে 2টা কোষে রূপান্তর করে, রাইট? এই যে নিউক্লিয়াস এখানে, এই যে নিউক্লিয়াস এখানে। তাহলে এগুলো কিভাবে বিভাজিত হয়? আমি বলেছিলাম না যে এগুলো কি ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া মানে কি আদি কোষ। আদি কোষ মানে কি একটা থেকে সরাসরি 2টা হয়ে যায়। এরকম ছিল, কিছুক্ষণ পর দেখা যাবে এরকম হয়ে গেছে, আরবিসির মতো। এরপর কিছুক্ষণ পর দেখা যাবে এরকম হয়ে গেছে, 1 2, এটা 3 নম্বর ধাপ। তো এইটাকে আমরা বলি অ্যামাইটোসিস প্রক্রিয়া। তাহলে একটা কোষের ভেতরে নিউক্লিয়াসের বিভাজন হয়, আমরা এটা পড়ি। বাট মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডের যে বিভাজন হয় এটা কিন্তু আমরা পড়ি না। কারণ কি? ওটা অ্যামাইটোসিস, ওরা নিজেদের মতো করে বিভাজন হয়, ওরা কোনো পাত্তা দেয় না নিউক্লিয়াসকে। বোঝা গেল? তো এই হচ্ছে ঘটনা। তাহলে কীভাবে সংখ্যা বৃদ্ধি ঘটায়? নিজেরা সংখ্যা বৃদ্ধি ঘটায়। বইয়ে অ্যামাইটোসিস যেহেতু লেখা নেই, লেখার দরকার নেই, বাট যদি কখনো আসে লিখবা অ্যামাইটোসিস প্রক্রিয়ায় সংখ্যা বৃদ্ধি ঘটায়। ওকে? কোষ বিভাজনের সাথে এদের সম্পর্ক নাই, বাট যখন কোষ বিভাজনটা ঘটে ওই সময় এরা নিজেরাও বিভাজিত হয়। একটা প্রশ্ন, যকৃৎ কোষে কেন মাইটোকন্ড্রিয়া বেশি থাকে? এনি আইডিয়া? 1000 এক একটা কোষে 1000 করে মাইটোকন্ড্রিয়া থাকে। সাধারণত 200টা থেকে 300টা করে মাইটোকন্ড্রিয়া থাকে একটা কোষে, বাট যকৃৎ কোষের ক্ষেত্রে অনেক বেশি।
কেন বেশি? তাহলে আমরা একটু চিন্তা করি, মাইটোকন্ড্রিয়ার কাজ কি? শক্তি তৈরি করা। শক্তিগুলো কি করে? কোনো একটা বিক্রিয়ায় অংশ নেয়, বিক্রিয়াটা ঘটায়। তো আমরা তো জানি যে মানুষের যে যকৃৎ আছে এটা হচ্ছে জৈব রসায়নগার, এখানে প্রায় 5 শতাধিক বিক্রিয়া হয়। তাহলে কি পরিমাণ শক্তি লাগবে এখানে? তাহলে যকৃতের কোষগুলা এদের তো মাইটোকন্ড্রিয়া বেশি থাকবে, তাই না? তো এই হচ্ছে কারণ। সংখ্যাটা মনে রাখবা, এমিবাতে 500টা করে মাইটোকন্ড্রিয়া থাকে এক একটা এমিবা কোষে। কারণ কি? এমিবার একটাই কোষ, একটাই সব কিছু, ওইটাই তার মাথা, ওইটাই তার প্রাণ, ওইটাই তার হৃৎপিণ্ড। এই সংখ্যাটা জানতে হবে। মাইটোকন্ড্রিয়ার একটা ছবি অ্যাড করি আমরা। এই তো নাকি? বাহ, সুন্দর ছবি হয়েছে, তাই না? এগুলো কোনো ধারণা আছে? আমি যে ফোটা 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 দিচ্ছি, ছবির একটা সৌন্দর্য, তাই তো? আমাদের এই মাইটোকন্ড্রিয়াটা আমাদের মেকআপ রুমে এসেছে, পার্সোনায় এসেছে, আমরা তাকে সুন্দর করে সাজিয়ে দিলাম, দেখে তো মনে হচ্ছে একটা সাপ, তাই না? প্রিয় স্টুডেন্ট, এটি হচ্ছে একটি মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার দ্বিস্তরী ঝিল্লি থাকে, ভেতরে মাইটোকন্ড্রিয়া থাকে, প্রধান মাইটোকন্ড্রিয়া। তো ইম্পর্টেন্ট কথা যেটা, সেটা হলো বাইরে যে ঝিল্লিটা থাকে, এই ঝিল্লিটা কোনো কাজ নাই। এটাকে, এইটার মধ্যে কোনো ধরনের হচ্ছে ওই যে থাকে না, কোষ ঝিল্লির ভেতরে বিভিন্ন এনজাইম ট্যানজাইম থাকে, থাকে কি না? সাজানো গোছানো থাকে। তো এগুলো আসলে নাই এর। যেহেতু নাই, আমরা বলতে পারি তাহলে দেয়াল, শুধু দেয়াল হিসাবে কাজ করছে, ভেতরের জিনিসগুলোকে সে রক্ষা করছে। তাহলে এর কাজ কি? রক্ষণাত্মক, রাইট? এটা খুব ইম্পর্ট্যান্ট। মাইটোকন্ড্রিয়ার বাহ্যিক যে আবরণটা আছে, এটা রক্ষণাত্মক আবরণ, এখানে কিছুই নেই। এরপর চলে আসে ক্রিস্টি। এই যে দেখো, এটা এরকম সোজা আসার কথা ছিল না, লাইনটা ছিল কি না? সে করছে কি, এখানে ভেতরে অন্তঃপ্রবর্ধিত হয়েছে, ভেতরের দিকে। তো এই যে ভেতরের দিকে প্রবর্ধিত হয়ে যাওয়া, ভাঁজ হয়ে যাওয়া, এটাকে বলে ক্রিস্টি। ক্রিস্টি এবং ক্রিস্টা একটা এক বচন, একটা বহু বচন, তোমরা এটা দেখে নিবা ভালো করে বই থেকে। তো ক্রিস্টি ইম্পর্ট্যান্ট, কারণ কি? এই ক্রিস্টিটাই আমি ছবি দিয়েছি, এগুলো আসলে বিক্রিয়া করে। এগুলোর নাম কি? এটিপি সিনথেস এনজাইম। কি করে? এটিপি তৈরি করে, রাইট? এখানে আছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম মানে কি? ওই যে সাইটোক্রোম, এদিকে হচ্ছে কোকিউ, তারপর হচ্ছে এনএডিপি, এফএডিপি, এগুলা এফএডি, পুরো ব্যাপারটাকে একসাথে বলা হচ্ছে একটা ক্রম, রাইট? তাহলে এখানে আছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। ইলেকট্রনটা এই পাশে ট্রান্সপোর্ট হয়, আর সাথে সাথে এটিপি তৈরি হয়, এটিপি তৈরি হয়। এটিপি তৈরির জন্য আমাদের একটা এনজাইম লাগবে, এটা হলো সেই এনজাইম। তো এখানে যদি আমি ইটিএস বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম রাখি, যার কাজ এটিপি তৈরি করা, তাহলে এটিপি সিনথেসকে নিশ্চয়ই আমি বাইরের দেয়ালে রাখবো না, রাখবো নাকি? এক জায়গাতেই থাকবে, হয়ে গেল, ঘটনা শেষ। তাহলে ক্রিস্টিতে থাকে আসলে এগুলো। ওকে, তো আমি এটাও মিশিয়ে দিলাম। আচ্ছা, তোমাদের প্রশ্নগুলো করতে থাকো, আমি এখন প্রশ্ন নিব। শুধু একটা কথা বলে রাখি, মাইটোকন্ড্রিয়াতে মাইটোকন্ড্রিয়াতে থাকে হচ্ছে ডিএনএ আর রাইবোজোম। এটা কেন থাকে? এনি আইডিয়া? কমেন্টের মধ্যে বলো তো, এরা কেন থাকে? এই বৈশিষ্ট্যটা কি আদি বৈশিষ্ট্য, না হচ্ছে প্রকৃত বৈশিষ্ট্য, প্রকৃত বা বর্তমান যুগের মডার্ন বৈশিষ্ট্য? তোমরা একটু লেখো কমেন্টের মধ্যে, আমি একটু চেক করি।
ক্যামেরা এত উপরে কেন? না, এখন নামানোর দরকার নেই। গ্লাইকোলাইসিসের ধাপ এখানে হয়, ফারিয়ানুর বলেছ। ফারিয়ানুর, গ্লাইকোলাইসিসের ধাপ এখানে হয় না, জেনে রাখো। এটা যদি কোষ হয়, এটা যদি মাইটোকন্ড্রিয়া হয়, এটা যদি ক্লোরোপ্লাস্ট হয়, এটা যদি নিউক্লিয়াস হয়, এগুলো হচ্ছে সাইটোপ্লাজম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, তাহলে গ্লুকোজ তৈরি হবে এখানে, এটা হবে সাইটোপ্লাজমে। এখানে হবে গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস থেকে এখানেই উৎপন্ন হবে এসিটাইল কোয়ে, এটা প্রবেশ করে মাইটোকন্ড্রিয়ার ভেতরে। তাহলে গ্লাইকোলাইসিস কোথায় হচ্ছে? সাইটোপ্লাজমে না মাইটোকন্ড্রিয়ায়? সাইটোপ্লাজমে হয় গ্লাইকোলাইসিস। খুব সাবধানে, এত বড় ভুল করা যাবে না। এই ভুল করলে পুলসিরাত পার হইতে পারবা না। একবার প্রথমে আটকায় দেবে, তুই শেষ। সওয়াল জবাব আছে না কবরে, সওয়াল জবাব যদি না পারো তাহলে শেষ, প্রথম স্টেপে আটকে গেলা। তো এইটাও এরকম, গ্লাইকোলাইসিস মাইটোকন্ড্রিয়ার ভেতরে হয়, তুমি শেষ। ফাহমিদা নিশাত বলেছ, আর এদের বিভাজন হয় প্রকরণ সৃষ্টি করে, তাই ডিএনএ থাকে। ফাহমিদা নিশাত, প্রকরণ সৃষ্টি করে এই শব্দটুকু তুমি কোথায় পেয়েছো একটু বলবা? ফাহমিদা নিশাত, তুমি বলেছো যে এদের বিভাজন হয়, কথা সত্য, এটা আদি বৈশিষ্ট্য, এটাও কথা সত্য। তো বিভাজন হয়ে প্রকরণ তৈরি করে, এটা তুমি কোথায় পেয়েছো? এনি আইডিয়া? আচ্ছা, যদি এমন হয় রে, তোরা যে এত টাকা পয়সা নিতেছো স্টুডেন্টের কাছ থেকে, হুট করে আমি মারা গেলাম, তখন কি হবে? যে এরা তো আগে, সবার আগে ধরবে, ভাই আপনি কোর্স কমপ্লিট করে দিতে চাইছিলেন, এর আগে মারা গেলেন, এটা তো কোনো কথা না। হ্যাঁ মহিবুল্লাহ, তুমি কি আনসার করছো এখানে? সরি, আরে ওরা ব্লক করে দাও, ওর টাকা পেমেন্ট ওরা ব্যাক দিয়ে দাও, তো মেসেজ দেওয়া যাবে না। টাকা দিচ্ছে তো কি হয়েছে, মাথা মাথা কিনে ফেলছে, ব্লক দিয়ে দাও। ওরা বলো তুমি টাকা দিচ্ছ, তোমার টাকা ব্যাক দেওয়া হচ্ছে, তোমার কোনো গ্রুপে জয়েন করে দেওয়া যাবে না। ক্লাস চলতেছে, ওরা বলে দেওয়া হয়েছে, তারপরে সে মেসেজ দিচ্ছে বারবার। 6 মান্থ তো শেষ হয়ে গেছে, চাপাচাপি করে লাভ আছে? এই কি অবস্থা তোমাদের? কেউ কোনো আনসার দিতে পারতেছো না, 45 জন লাইভে। হ্যাঁ, যখনই মরার কথা বলছে তখনই সবাই ইন্না লিল্লাহ পড়া শুরু করছো। দাঁত চোখায় আসো, আমার বাসায় বিশাল রান্না হবে, ভালো ভালো খাবা, কবজি ডুবায়। প্রশ্ন করছি, প্রশ্নের কোনো আনসার নাই। ফাহমিদা নিশাত কোনো আনসার করেনি, ভয় পেয়ে গেছো নাকি আমি জানি না। দেখো, এদের ডিএনএ থাকে, রাইট? আমরা তো জানি যে হয় ডিএনএ অথবা হচ্ছে ডিএনএ প্লাস হিস্টোন, এই দুইটার নাম হচ্ছে ক্রোমোজোম। তো এটা তো আর ক্রোমোজোম না, এটা হচ্ছে ক্রোমোজোম, এটা আমাদের থাকে, মানুষ বা প্রকৃত কোষী, রাইট? আর এটা থেকে কোথায়, আদি কোষী বা ব্যাকটেরিয়া, এদের ক্ষেত্রে। তো ডিএনএটা তো আমরা পেলাম, ধরে ফেললাম যে এটা আদিকোষী বৈশিষ্ট্য। ডিএনএ ছাড়া কখনোই বিভাজন ব্যাপারগুলো হয় না, বা সে একবার জন্ম নিয়েছে ওখান থেকে শেষ, সে জীবনেও আর কখনো তৈরি হতে পারবে না, নিজে নিজে তৈরি হতে পারবে না। বোঝা গেল? একটা কোষে যদি ক্রোমোজোম থাকে, তাহলে ওই কোষটা কিন্তু দুইটা নতুন কোষ তৈরি করতে পারবে। ওই কোষ থেকে তুমি ক্রোমোজোমটা উঠাই নাও, কারো বাপের শক্তি নাই ওই কোষটাকে তুমি দুই ভাগ করবা, আছে নাকি? কোষ বিভাজন ব্যাপারটাই ঘটবে না। অ্যামাইটোসিস বলো, মাইটোসিস বলো, আর মেয়োসিস বলো,
এর ডিএনএ আছে, দ্যাট মিনস এর কাজ হচ্ছে নিজে নিজে বিভাজিত হতে পারে। কে? একটা মাইটোকন্ড্রিয়া একাধিক মাইটোকন্ড্রিয়ায় রূপান্তর হয়। 2 নম্বর হচ্ছে রাইবোজোম। এখন রাইবোজোমের কাজ কি তৈরি করা? প্রোটিন তৈরি করা, তাই না? ঠিক কি না? তো তোমাদের কি মাথার মধ্যে একবার প্রশ্ন আসে নাই যে ভাইয়া কোনো কিছুই দিলাম না, শুধু রাইবোজোম আমরা 2 ধরনের কোষেই দিলাম, আদি কোষেও দিলাম, প্রকৃত কোষেও দিলাম, কেন আমরা এই কোষটা দিলাম, অঙ্গাণুটা দিলাম? আমরা তো শুধু দিতেই পারতাম যে ওইটাতে হচ্ছে সাইটোস্কেলেটন বা কিছু একটা আছে, এটা তো আছে, দিতেই পারতাম যে ওইটাতে আমরা একটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দিলাম, এখানে একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দিলাম। আচ্ছা, স্তরবিহীন আর কোনো স্তর নাই, ওই যে নগ্ন এবং কাপড় পরা, ওই সূত্রটা বাদ দাও, কেন শুধু রাইবোজোমটাকে 2টাতেই থাকতে হবে? প্রশ্ন তো আসতেই পারে, রাইট? দেখো, আদিকোষীরাও কোষ, আদিকোষীদেরও জীবন আছে, রাইট? জীবন থাকার প্রধান শর্ত হচ্ছে সেই কোষের মধ্যে বিক্রিয়া ঘটবে, ঠিক কি না? তো বিক্রিয়া ঘটাতে গেলে ওই কোষে এনজাইম লাগবে, ওই কোষে প্রোটিন লাগবে। প্রোটিনের কথা নয় বাদে দাও, বিক্রিয়ার জন্য তো এনজাইম লাগবে। তো এনজাইমটা তো প্রোটিন, তো ওই এনজাইমটা তৈরি করার জন্য হলেও তোমাকে রাইবোজোম লাগবে, তাই না? প্রোটিন মানেই তো এনজাইম, বা এনজাইম মানেই তো প্রোটিন। ধরা যাক প্রোটিন আমরা লিখলাম এনজাইম। তাহলে আদিকোষী বলো আর বলো, যেহেতু ডিএনএ আছে, সেহেতু সে কোষ বিভাজন করে, তখন এনজাইম লাগবে। ওই একটা মাত্র কারণে হলেও এদেরকে কি করতে হবে? কি করতে হবে? রাইবোজোম 2 জায়গাতে রাখতে হবে। ওকে, তাহলে এই দুটোই হচ্ছে আদিকোষী বৈশিষ্ট্য। এই দুটো যদি না থাকতো, রাইবোজোম মাইটোকন্ড্রিয়া কখনোই আগের কোষ থেকে পরের কোষে যেত না। ফাহমিদা নিশাত যে অপরাধটা করেছে, ও মনে হয় ভয় পেয়ে গেছে আমার প্রশ্ন শুনে। আমাকে দেখে ভয় পাওয়ার কিছু নেই, আমি খুব নিরীহ একজন মানুষ। আছে না স্কুলে কিছু টিচার, কিছু মানুষ আছে, মুখ দেখলে মনে হয় খুব ভয়ের, খুব নিরীহ। এই মানুষগুলো যখন বলে কেমন আছো রে বাবা, চোখ দিয়ে পানি চলে আসে। এমন করে বলতে পারলো এই কঠিন, এই নিষ্ঠুর মানুষটা? আমার এক বাংলা টিচার ছিল, স্যারের নাম হচ্ছে রাজা স্যার। ওনার ওয়াইফ মারা গেছে যখন উনি কলেজে ছিল, একসাথে চাকরি করতো। তো আমরা স্যারকে নিয়ে খুব মায়া করতাম, আমার ভয় পাইতাম, স্যারের খুব রাগ। হুট করে একদিন ক্লাস শেষে পুরা মাঠের মধ্যে শত শত স্টুডেন্ট আছে, বসে আছে, আড্ডা দিতেছে, শুয়ে আছে, কথা নাই, সে সবাইকে এড়িয়ে আমার কাছে এসে আমার এই যে এখানে হাত দিল, দিয়ে এই গলার মধ্যে আমার একটা দাগ আছে, বার্থ মার্ক আছে, দিয়ে বলতেছে বাবা এটা কিসের দাগ তোমার, কেমন আছো রে বাবা, তোমার বাবা মা কি করে? এত ভালো লাগলো আমার, কান্না চলে আসার মতো একটা অবস্থা। তো ফাহমিদা নিশাত, আমাকে ভয় পাবা না, লজ্জা পাইছ, লজ্জা পাওয়ারও কিছু নাই। শুধু একটুকু বলি, সেটি হলো যেহেতু ধরা যাক এটা একটা ডিএনএ, ওকে, ক্রোমোজোম কিন্তু নয়। ক্রোমোজোম হলে কি হয়? এরকম থাকে, এরকম থাকে, তাই না? দুটো ক্রোমোজোম থাকলে হয় কি যে এদের কখনো না কখনো যখন মায়োসিস হয়, যে এগুলো এদিকে যায় পার্টটা, এই পার্টটা এদিকে আসে, মানে এই পার্টটা এখানে আসে, এই পার্টটা এখানে যায়, এটাকে ক্রসিং ওভার বলে। তাহলে 2টা ক্রোমোজোমের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আছে আদান প্রদান হবে সন্তানের মধ্যে, এখানকার বৈশিষ্ট্যগুলোও হবে, আর এই ক্রোমোজোমের এই পার্টের যে বৈশিষ্ট্যটা, এটাও এই সন্তানের মধ্যে থাকবে। বাট একটু চিন্তা করো তো, যাদের ডিএনএ আছে তারা এইরকম সুযোগটা পাবে না, ক্রসিং ওভারের সুযোগ পাবে না। এই জন্য এরা করে কি, সরাসরি এই একটা ছিল, লম্বা হয়ে যায়, 2 ভাগ হয়ে যায়, এদিকে অর্ধেক এদিকে অর্ধেক। তো ক্রসিং ওভারের সুযোগ নেই, নতুন প্রকরণ সৃষ্টির কোনো সুযোগ নেই। প্রকরণ মানে কি? মানে হচ্ছে বাপের বৈশিষ্ট্য তো পাইছেই, সাথে তার মায়ের কিছু বৈশিষ্ট্য পাইছে, তাই না? মানে নতুন আর একটা স্পেসিস তৈরি হলো, সেম হয়নি, ঠিক কি না? তো কখনোই অ্যামাইটোসিসে প্রকরণ সৃষ্টি হয় না, এবং এটা খুব একটা স্পেশাল বৈশিষ্ট্য। সেটা হলো বংশানুক্রমে এত কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বছর হয়ে গেছে, আজ পর্যন্ত ডিএনএ এবং আরএনএ চেঞ্জ হয়নি, যা ছিল তাই আছে। এই কথাটা আমি কিছুক্ষণ পরে তোমাদের এই যে ক্লোরোপ্লাস্ট পড়াবো তখন বিস্তারিত বলবো, ওকে? সরি।
আচ্ছা, আমি এখন তোমাদের কোনো প্রশ্ন করব না, আমি একটু শুধু ব্যাখ্যা দিই, ব্যাখ্যাগুলো জানলে তোমাদের মনে থাকবে। মাইটোকন্ড্রিয়া, এক নম্বর কাজ হচ্ছে এটিপি উৎপন্ন করে, এই জন্যই তো এটাকে পাওয়ার হাউস বলে। তাহলে এই অপশনটা কখনো আসলে তো ভুল হওয়ার কথা নয়, কারোই ভুল হবে না, রাইট। 2 নম্বর অপশন হচ্ছে শ্বসনের এনজাইম কোএনজাইম ধারণ করে। তোমাদের শুধু আমি একটুকুই বলি, শ্বসনের কাজ কি? গ্লুকোজটাকে ভেঙে এটিপি উৎপন্ন করা বা শক্তি উৎপন্ন করা। তোমরা দেখো তো প্রথম লাইনেই পড়ছো না যে এটিপি উৎপন্ন করে, ঠিক কি না? পড়ছি। তাহলে পরের লাইনেই বলছে শ্বসনের এনজাইম কোএনজাইম ধারণ করে। তাহলে দেখো তো এখানে এটিপি উৎপন্ন করতে গেলে শ্বসন নামক একটা বিক্রিয়া ঘটাতে হয়। তাহলে এটিপি যেহেতু সে উৎপন্ন করছে, তাহলে তার কাছে তো এই বিক্রিয়ার সমস্ত এনজাইম কোএনজাইম থাকবে না? শ্বসনের যেখানে যে এনজাইম কোএনজাইমগুলো লাগছে সেগুলো তাকে থাকতে হবে, কারণ সে এটিপি উৎপন্ন করছে। তাহলে সবগুলো তার মধ্যে আছে। 3, নিজস্ব ডিএনএ আরএনএ উৎপাদন। ওকে, ওদের তো একটা যে ডিএনএ আছে, এই ডিএনএটা থেকে আরএনএ উৎপন্ন হয়, আরএনএ আবার ডিএনএ, নানাভাবে এইভাবে চলতেই থাকে। মানে ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন তৈরি হয় আর কি। তো সে নিজে নিজেই তৈরি করতে পারে, এটা খুব ইম্পর্টেন্ট কোনো বৈশিষ্ট্য না। তবে নিজস্ব ডিএনএ আরএনএ আছে, এটা ইম্পর্টেন্ট কথা। 4, প্রোটিন ও স্নেহ বিপাক করে। প্রোটিন ও স্নেহ বিপাক করে। আচ্ছা, কিছুক্ষণ আগে আমি বলেছি মাইটোকন্ড্রিয়াতে ক্যাফে আছে, তাই না? ক্যাফে মানে কি? যেখানে আমরা খাই, সাইবার ক্যাফেও হতে পারে, খাওয়ার ক্যাফেও হতে পারে। এইটা হচ্ছে ক্রেবস চক্র। এইটা দেখো ফ্যাটি অ্যাসিড সাইকেল। তো দেখো তো এই কথাটার মধ্যে স্নেহ বিপাক, বিপাক মানে তো হচ্ছে কি? বিক্রিয়া করে পরিবর্তন করা। আগে একটা ছিল, বিক্রিয়া হয়ে গেল, তার হয়ে সে আরেকটা উৎপাদে পরিণত হলো, এটাই বিপাক। তাহলে ফ্যাটি অ্যাসিড সাইকেল যদি থাকে, আমরা তো জানি ফ্যাটি মানে ফ্যাট, ফ্যাটি অ্যাসিড মানে কি? ফ্যাটে যে অ্যাসিড থাকে, ফ্যাট মানে কি? লিপিড বা স্নেহ, তাই না? তো দেখে তো বোঝা যাচ্ছে স্নেহ বিপাক করে, কারণ ফ্যাটি অ্যাসিড সাইকেল আছে। যদিও ক্রেবস সাইকেলেও ফ্যাটি অ্যাসিডের বিপাক হয়। প্রোটিনের বিপাক, অ্যামাইনো অ্যাসিডগুলা এই সাইকেলগুলো আছে ভেতরে প্রবেশ করতে পারে। একটা জিনিস মনে রাখবা, তোমরা যখন ক্রেবস সাইকেলটা পড়বা, মেডিকেলে গেলে একটা লাইন পাবা, সেটা হলো ক্রেবস সাইকেলের ফুয়েল হচ্ছে চর্বি। ক্রেবস সাইকেলের ফুয়েল কি? চর্বি। তাহলে আমরা যদি চর্বি না খাই খাবারের সাথে, আমরা কি সুস্থ থাকবো? থাকবো না। আমরা শুধুই প্রোটিন খাবো না, আমরা শুধুই ভাত খাবো না, আমরা চর্বিও খাবো একটা নির্দিষ্ট অ্যামাউন্টে। তাহলে খাওয়ার পর কি আমাদের বিপদ হতে পারে না? হ্যাঁ, বিপদ হতে পারে। চর্বিটাকে আমরা দেখব কোন চর্বি খাচ্ছি, আমরা ভালো চর্বি খাচ্ছি না খারাপ চর্বি খাচ্ছি। তো তোমাদের তো আমি হচ্ছে এই জিনিস পড়ানোর এই মুহূর্তে সুযোগ নাই। তোমরা একটু গুগলে সার্চ করবা ভালো চর্বি কোনগুলা, খারাপ চর্বি কোনগুলা, সম্পৃক্তগুলো ভালো না অসম্পৃক্তগুলো ভালো, কোষ রসায়নে আমি তোমাদের পড়িয়েছি। ওই অনুযায়ী তোমরা চর্বিও খাওয়া। তবে হ্যাঁ, খাচ্ছ যেমন একটু হাঁটাচলা করে এগুলোকে এক্সপেন্ডিচার করে ফেলো, এগুলাকে হচ্ছে খরচা করে ফেলো, তাহলে বেঁচে যাবা তুমি, তাই না? শুক্রাণু ডিম্বাণু গঠন করে। দেখো, এটা ছিল শুক্রাণু। এই যেটা মধ্যখণ্ড, মধ্যখণ্ড কি দ্বারা তৈরি? মাইটোকন্ড্রিয়া থাকে। কারণ কি?
এই যে এখান থেকে এটিপি উৎপন্ন হয় মধ্যখণ্ডের মাইটোকন্ড্রিয়া থেকে, হয়ে এই যে লেজটাকে চলৎ শক্তি, নাড়ানোর শক্তি দেয়। তাহলে শুক্রাণু গঠনে মাইটোকন্ড্রিয়া লাগবে কি না? লাগবে কি না? লাগবে। 2, ডিম্বাণুর ক্ষেত্রে দেখো, এটা একটা ডিম্বাণু, শুক্রাণুটা যখন এখানে আসে, এই যে শুধু এই জায়গাটা ভেতর প্রবেশ করে। তাহলে এখন এই বেটা তো আসলো ঘর জামাই হওয়ার জন্য ডিম্বাণুর ভেতরে। তাহলে ডিম্বাণু কি করবে? তাকে পালবে। পালতে গেলে তো শক্তি লাগবে। তোমরা তো জানো যে ডিমের ভেতরে থাকে কুসুম। কুসুম মানে কি? চর্বি বা অন্য জিনিস, তাই না? তো প্রোটিন, চর্বি, এগুলোকে তো ভাঙতে হবে। ভেঙে ভেঙেই তো এরা দুজন মিলে খাবে আর ধীরে ধীরে কোষটা বাড়বে। দেখো আমি বলছি, খাবে, কোষ বাড়বে। কি খাবে? শক্তি খাবে। শক্তি মানে কি? এটিপি। এটিপি যদি খায় এরা, তাহলে এদের ভেতরে তো অনেক মাইটোকন্ড্রিয়া আছে। আছে কি নাই? মাইটোকন্ড্রিয়া সবাই কল্পনাই করা যায় না। ক্যালসিয়ামের ঘনত্ব নির্ণয় করে, এই লাইনটা দাগায় রাখো। কিভাবে করে এটা কখনো আমি বলে দেব। অ্যাপোপ্টোসিস ঘটায়, এইটা তোমরা যা যা করবা, এইটা নিয়ে আমি একটা বিস্তারিত আর্টিকেল লিখেছি, 1 পৃষ্ঠার একটা আর্টিকেল, দেখলে তোমাদের ভালো লাগবে। মনে রাখবা, 2টা জিনিস আছে, একটা হচ্ছে ন্যাক্রোসিস আর একটা অ্যাপোপ্টোসিস। নো, নো মানে খারাপ, নো মানে না, তাহলে এটা হচ্ছে খারাপ মৃত্যু। কোষ একটা মারা যেতেই পারে, আঘাত লাগছে, কোষের উপর পানি পড়ছে, অ্যাসিড পড়ছে, কোষকে তুমি ছুরি মারছো, কোষটা নষ্ট হয়ে গেল, এটা হচ্ছে দুর্ঘটনায় মৃত্যু। কার? কোষের। এটার নাম হচ্ছে ন্যাক্রোসিস। এ হচ্ছে প্রথম বর্ণ, এ মানে হচ্ছে প্রথম থেকে শুরু, মানে প্লান্ট পড়ালেখা, তাই না? প্রথম চ্যাপ্টার থেকে পড়া শুরু করো মানে কি? প্লান পড়ালেখা। হুট করে তো 21 নম্বর চ্যাপ্টার পড়তে পারো না। তাহলে অ্যাপোপ্টোসিস মানে হচ্ছে কোষের পূর্ব নির্ধারিত মৃত্যু। শব্দটা আসলে পূর্ব নির্ধারিত নয়, শব্দটা এরকম হচ্ছে প্রোগ্রামড। প্রোগ্রামড মানে তুমি এটা প্রোগ্রাম করছো, এইভাবে মৃত্যু হবে, মানে একটা সিকুয়েন্স হবে। তো এইটা আসলে ঘটায় হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া এটা শুরু করে। তাহলে এটা মনে রাখতে হবে, অ্যাপোপ্টোসিস ঘটায় কোন অঙ্গাণু? মাইটোকন্ড্রিয়া। ক্লিয়ার? কোষের পূর্ব নির্ধারিত মৃত্যু, প্রোগ্রাম ডেথ কে ঘটায়? মাইটোকন্ড্রিয়া। মনে থাকবে সবার। ছোট্ট একটা আমি ব্রেক নেব, ব্রেকের পর আবার দেখা হচ্ছে 5 মিনিট।
আসসালামু আলাইকুম, আবার চলে আসছি। তোমরা কি সবাই আমার কথা শুনতে পাচ্ছ? ভাই, আমাদের কোশ্চেন ব্যাংক নিয়ে কিছু বলেন। এত সুন্দর কাভার দেখে অপেক্ষা করতে পারছি না। পলাশ পাল বলেছ। কোশ্চেন ব্যাংক কবে পাবো ভাই? ওয়েট তো হয় না। তোমাদের এডমিশন পরীক্ষা কবে মেডিকেলের? মার্চ না এপ্রিল? এপ্রিলের কয় তারিখ? কনফার্ম? এটা নিউজ দেখছো? কনফার্ম না? তাহলে তো খবর আছে। তোমাদের মেডিকেল এডমিশন কবে তোমরা কি জানো সবাই? কয় তারিখে? হ্যাঁ, কোন 2 তারিখ? এপ্রিলের 2 তারিখ? প্রথম আলো নিউজ দেখি দাও। দুই এপ্রিল এমবিবিএস পরীক্ষা এবং 30 এপ্রিল ডেন্টালের পরীক্ষা নেওয়ার ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য মন্ত্রণালয় প্রস্তাব পাঠিয়েছে। তবে এটি চূড়ান্ত হয়নি, পর্যালোচনা সভা করে সিদ্ধান্ত হবে। হয়ে যাবে, যেহেতু হয়ে গেছে। মন্ত্রণালয় পাঠাইছে মানে মন্ত্রণালয় পাঠাইছে, তাদেরই তো দরকার, তাই না? 2 এপ্রিল। তাহলে আমরা পুরো মার্চটা পাচ্ছি, ফেব্রুয়ারিটা পাচ্ছি। এখনও যদি কেউ মনে করো যে আমি কিচ্ছু বই পড়ি নাই, আমার মাথার সমস্ত নলেজ বের করে নেন, আমি নতুন করে প্রিপারেশন নেব, এখনও ডিএমসিতে চান্স পাওয়ার সম্ভাবনা 100% আছে যদি পড়াশোনা করতে পারো। যাই হোক, 5 মিনিট কি এটা ব্রেক ছিল? আমি লিখছিলাম শর্ট টাইম মেমোরি লস। আচ্ছা, এখন আমরা বলবো প্লাস্টিড। আমি একটানা পড়িয়ে যাব। এর একটা কারণ হচ্ছে আজকে ওয়েদার ভালো না। প্লাস্টিড, তোমরা তো জানোই প্লাস্টিড মানে হচ্ছে এমন একটা অঙ্গাণু, এরকম বেরাস 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 থাকবে, তাই না? আর এই যে বাইরে এরকম থাকবে। তো এখানে একটা স্পেশাল কথা আমি বলে রাখি, এটা 3টা মেমব্রেন বা 3টা পর্দা, 3টা প্রকোষ্ঠ। দেখো, এই যে একটা মেমব্রেন বাইরে, তার ভেতরে যে আর একটা মেমব্রেন, মেমব্রেন মানে ঝিল্লি বা পর্দা, এই যে আর একটা মেমব্রেন। প্রকোষ্ঠ কয়টা? 3টা। দেখো, এই যে এইটা আর হচ্ছে এই যে ভেতরেরটা, এটার মাঝখানে এই যে একটা মেমব্রেন, এইটা আর এই যে এইটার মাঝখানে দেখো যে আরেকটা মেমব্রেন, আর এই যে ভেতরে আরেকটা থলি। তাহলে 3 মেমব্রেন
তিন প্রকোষ্ঠ বিশিষ্ট অঙ্গাণু কি এইটা। মাইটোকন্ড্রিয়াকেও বলা যায়, যেহেতু বলা নাই বইয়ের মধ্যে, বা বলা যদি থাকে তাহলে ওটা দেখে নিবা। তো আমরা মাইটোকন্ড্রিয়া পড়ে শেষ করলাম, প্লাস্টিড পড়ে শেষ করলাম। এখন আমরা দেখব প্লাস্টিড কাদের আছে কাদের নেই। তোমরা তো জানোই যে এটা সাধারণত উন্নত উদ্ভিদের ক্ষেত্রে থাকবে, যারা অনুন্নত তাদের থাকবে না। কাদের থাকবে না? ছত্রাক, ছত্রাকে থাকবে না, ব্যাকটেরিয়াতে থাকবে না, আরেকটা হচ্ছে নীলাভ সবুজ শৈবাল। তোমাদের এখানে আমি একটা কথা বলি, ছত্রাক, তোমরা তো জানো ছত্রাক হচ্ছে বর্ণহীন, তার মানে এদের ক্লোরোফিল বা হচ্ছে প্লাস্টিড নাই। বাট আমরা কি লাল নীল এই টাইপের কিন্তু সুন্দর সুন্দর রঙের ছত্রাক দেখতে পাই। তাহলে কেন এরা রঙিন হতে পারে? এর কারণ হচ্ছে আমরা যখন কোনো প্রবলেম কি, চিত্রটা কি দেখা যাচ্ছে না? বোর্ডের উপরে উঠে গেছে। আচ্ছা, এই যে এই চিত্রটার কথা বলছি। একটা পর্দা, দুইটা পর্দা, এই যে দেখো তিনটা। তো ব্রাশগুলো আমি আর্ট করলাম না, এক পর্দা, দুই পর্দা, তিন পর্দা। এটা একটা প্রকোষ্ঠ বা ফাঁকা জায়গা, এটা একটা প্রকোষ্ঠ বা ফাঁকা জায়গা, এটা একটা প্রকোষ্ঠ বা ফাঁকা জায়গা। তিন প্রকোষ্ঠ, তিন পর্দা। ওকে, তো তোমরা তো জানোই এর ভেতরে কি থাকে? রঞ্জক পদার্থ, রং থাকে। তাহলে এই যে সূর্যের রংটাকে তারা ব্যবহার করতে পারে, করে তারা সালোক সংশ্লেষণ করতে পারে বা কিছু না কিছু করে। তো বলে রাখি, উন্নতগুলোর ক্ষেত্রে আছে, অনুন্নতদের ক্ষেত্রে নাই। অনুন্নত কারা? যারা আদিকোষী। দেখো ছত্রাক, ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল। ছত্রাক বর্ণহীন, কারণ কি? প্লাস্টিড নাই। বাট আমরা রঙিন জিনিস যেহেতু দেখতে পাই, তাহলে ধরে নিতে পারি এটা একটা ছত্রাক কোষ, এর সাইটোপ্লাজমের ভেতরে এই রঙগুলো থাকতে পারে, সাইটোপ্লাজমের রঙগুলো থাকতে পারে। কিন্তু রঙিন থাকলেও আমরা ওইটাকে কখনোই বলতে পারবো না যে প্লাস্টিড আছে। একটু পরে আমি পুরো ব্যাখ্যাতে যাই। ব্যাকটেরিয়া, এই যে এরকম একটা ব্যাকটেরিয়া, হ্যান ত্যান আছে। তো ব্যাকটেরিয়াতেও কিন্তু দেখো এই জিনিসটা নাই, প্লাস্টিড নাই। তাহলে ব্যাকটেরিয়াও সালোক সংশ্লেষণ করে না। কিন্তু কিছু আছে দেওয়ানি ব্যাকটেরিয়া, মানে একটু অতি চালাক ব্যাকটেরিয়া, ঘাঘু ব্যাকটেরিয়া। ঘাঘু ব্যাকটেরিয়ার নাম কি? এটা একটা ব্যাকটেরিয়া। এই বেটা করছে কি, আর এই যে ভেতরে যে প্রাচীরটা আছে এই রকম করে সে, দেখছ করে, এর ভেতরে সে কিছু রঙিন পদার্থ রেখে দেয়। তো খুব স্পেশাল একটা ব্যাপার আছে এখানে। দেখো আমরা যখন একটা প্লাস্টিড আর্ট করি, এই যে 1, 2, 3, এগুলোর নাম কি? এগুলোর নাম কি? দেখো এগুলোর নাম হচ্ছে থলি। থলি না, এগুলো একটা থলি থেকে আসে থাইলাকয়েড, মানে থাইলাকয়েড মানে থলির মতো আর কি। ওকে, এক সারি থলি মিলে একটি গ্রানা, সবগুলো গ্রানা মিলে হচ্ছে গ্রানা, সিঙ্গুলার। আর হচ্ছে এটা হচ্ছে সিঙ্গুলার, পরেরটা হচ্ছে প্লুরাল। তো যাই হোক না কেন, দেখো এই ব্যাকটেরিয়াটা করছে কি, যে নিজের একটা থলি বা একটা থাইলাকয়েডের মতো তৈরি করছে, করে ওখানে রঙিন বস্তু রেখে দিছে। রাখার সাথে সাথে তার বর্ণ হয়ে গেছে সবুজ বা নীলাভ। তাহলে কি সূর্যের নীল আর সবুজ বর্ণটাকে সে টেনে আনতে পারবে না এখানে? যদি আনে তাহলে সে এখানে সালোক সংশ্লেষণ করতে পারবে না? পারবে। তাহলে পৃথিবীতে দেখো এই যে আজকের এই অবস্থা, একটা সময় তো এমন অবস্থা ছিল না, পৃথিবীতে বসবাসের যোগ্য ছিল না। তো এই সায়ানো ব্যাকটেরিয়াগুলো প্রথম, এইটাকে বলা যায় যে আদি প্লাস্টিড, বাট প্লাস্টিড নয়। আদি প্লাস্টিডও বলা যায় না, এটা আমি এমনিতেই বলে ফেলছি ভুল করে, এটা মাথায় রাখিও না।
তো এইটার জন্যই সে আসলে রঙিন হয়, এটার জন্য সে সালোক সংশ্লেষণ করতে পারে। তাহলে কি বলবা যে নীলাভ সবুজ শৈবাল যারা আছে এরা আসলে শৈবাল নয়, খুব ভালো করে মনে রাখবো, এরা কখনোই শৈবাল নয়, এরা কি ব্যাকটেরিয়া। নীলাভ সবুজ শৈবালটা আসলে ব্যাকটেরিয়া। তাহলে তার ভেতরে যে কোষঝিল্লি যেটা আছে ওইটাকে একটু ভেতরে নিয়ে এসে থলির মতো থাইলাকয়েড তৈরি করছে, ওখানে হচ্ছে ক্লোরোফিল বা সবুজ বর্ণকণিকা রেখে দিছে। ওকে, বাট প্লাস্টিড হতে গেলে এরকম হতে হবে, এরকম সুন্দর সুন্দর থলি থাকতে হবে, এরকম গঠন থাকতে হবে, এরকম নাই ওর, বাট পারে। ওকে, শেষ। আচ্ছা, প্লাস্টিড হচ্ছে 3 ধরনের। এক, এটা আজকে শেষ টপিক, কোনো কারণেই জোরেও কথা বলা যাচ্ছে না, এনার্জি দিয়েও ক্লাস নেওয়া যাচ্ছে না, তাহলে ক্লাসটা নষ্ট করা যাবে না, এই জন্য আমি আজকে এটা শেষ টপিক হিসাবে পড়াচ্ছি। দেখো, আর একটা ক্লাস হলে আমরা শেষ করতে চাইছিলাম, আমি যদি আর একটু বেশি বেশি করে নিতাম এই চ্যাপ্টারটা শেষ হয়ে যেত। তো হয়তো বা একটা ক্লাসের জায়গায় 2টা ক্লাস লাগবে, বাট আমরা ভালো করে ক্লাসটা শেষ করব। লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট নিয়ে আমরা সবার শেষে পড়বো, এটা আমরা সব থেকে বেশি পড়ি। দেখো, লিউকোসাইট মানে বর্ণহীন রক্তকণিকা, তার লিউকোপ্লাস্ট মানে হচ্ছে বর্ণহীন প্লাস্টিড। যেহেতু বর্ণহীন, সে কোথায় থাকবে? যেখানে সূর্যের আলো পৌঁছায় না ওই জায়গায়, রাইট? মূলে থাকবে। ওকে, মূলে থাকবে। এখন কেউ যদি আমার জিজ্ঞাসা, ভাই গাজর তো হচ্ছে রঙিন, গাজরে তো লিউকোপ্লাস্ট টাইপ, গাজরে আছে ক্রোমোপ্লাস্ট, এটার ব্যাখ্যা কি? এটা ব্যাখ্যা তোমরাই বলো আমাকে। গাজর কেন মাটির নিচে থেকেও রঙিন? তোমরাই বলো আমাকে। তো লিউকোপ্লাস্ট হচ্ছে মূলে থাকবে। এই যে মূল যখনই চলে আসে, একটা স্পেশাল ব্যাপার চলে আসে যে তুমি যত ইনকাম করো না কেন, তোমার টাকা পয়সা সব তুমি বাসাতে রাখবা, তাই না? তো বাসাটা তো আমাদের নাড়ি, বাসাটাতে আমাদের নাড়ি পোতা আছে, বা এটা মূল, রাইট? তাহলে লিউকোপ্লাস্টের কাজ কি? খাদ্য সঞ্চয় করা। কি করা? খাদ্য সঞ্চয় করা। তাহলে গাছের পাতার মধ্যে গ্লুকোজ সুক্রোজ আকারে পাঠিয়ে দিচ্ছ, এরকম অনেক 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 মূলে পাঠিয়ে দিচ্ছ। তাহলে মূলে লিউকোপ্লাস্ট যেহেতু আছে, সে করে কি সবগুলাকে হচ্ছে স্টার্চে পরিণত করে। বাসায় বসে বসে আর কি করবে? বাসাটা গোছাচ্ছে অনেকগুলো, যেহেতু তুমি তাকে হচ্ছে মনোস্যাকারাইড বা ডাইস্যাকারাইড পাঠিয়ে দিয়েছো পাতা থেকে, সেগুলাকে স্টার্চে পরিণত করছে। ওকে, 2। এখন খাদ্য সঞ্চয় করার কথা যখনই বলছি, তখন তো আমরা জানি যে খাদ্য 3 প্রকার, প্রধান 3 প্রকার: শর্করা, লিপিড, প্রোটিন। মনে রাখবা কিভাবে? শর্করা সঞ্চয়কারী যেগুলো, আমরা তো জানি যে শর্করা মানে হচ্ছে স্টার্চ, স্টার্চ মানে হচ্ছে অ্যামাইলোজ, রাইট? অ্যামাইলোজ। তাহলে শর্করা সঞ্চয় করে যে সকল লিউকোপ্লাস্ট, তাদেরকে বলা হয় অ্যামাইলোপ্লাস্ট। প্লাস্ট মানে প্লাস্টিড, অ্যামাইলো মানে হচ্ছে স্টার্চ। তাহলে স্টার্চ সঞ্চয়কারী লিউকোপ্লাস্টের নাম হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট। লিপিড, লিপিড মানে হচ্ছে অয়েল, তেল, অয়েল, রাইট? অয়েল হচ্ছে ইলায়ো, মনে থাকবে? তাহলে ইলায়ো অয়েল নামটার কাছে মিল আছে। তাহলে ইলায়োপ্লাস্টের কাজ হচ্ছে লিপিড সঞ্চয় করা। ওকে, বাকি রইল প্রোটিন। তাহলে প্রোটিন যারা সঞ্চয় করবে তাদেরকে বলা হয় প্রোটিনোপ্লাস্ট। প্রোটিনোপ্লাস্ট, এটার আর একটা নাম হচ্ছে অ্যালিউরোপ্লাস্ট। তুমি দেখো, অ্যালিউরোপ্লাস্ট কিন্তু তুমি কোনোভাবেই এখানেও পাঠাইতে পারবে না, এখানেও পাঠাইতে পারবে না। তাহলে তুমি কিন্তু 2টা যদি জানো, ওয়েল থেকে ইলায়ো আর অ্যামাইলো থেকে হচ্ছে স্টার্চ, তাহলে প্রোটিনোপ্লাস্টের আরেকটা নাম হচ্ছে অ্যালিউরোপ্লাস্ট, মনে থাকবে যদি তুমি মাথা খাটাও।
তো আমরা কিন্তু লিউকোপ্লাস্ট সম্পর্কে পড়ে ফেলছি। মূল বা যেখানে বর্ণ নাই সেই সব জায়গায় এটা থাকে। একটা ঘাসকে যদি আমরা দীর্ঘদিন ইটের নিচে ঢেকে রাখি তাহলে ঘাসটা কিসে পরিণত হয়? বর্ণহীন বা সাদা হয়ে যায়। তাহলে ঘাসের যে ক্লোরোপ্লাস্ট বা সবুজটা লিউকোপ্লাস্টে পরিণত হয়। মাথা থাকবে? ওকে, তাহলে দেখো এটা এটাতে পরিণত হতে পারে। তাহলে রঙিন কোনো কিছুকে যদি ঢেকে রাখি সেটাও কিন্তু এটাতে পরিণত হতে পারে। তাহলে ক্রোমোপ্লাস্ট ও লিউকোপ্লাস্টে পরিণত হতে পারে। ওকে, শেষ। এবার চলে আসে ক্রোমোপ্লাস্ট। ক্রোম মানে হচ্ছে রঙিন বা রং, ক্রোমোজোম মানে হচ্ছে রঙিন বস্তু। কোথায় থাকবে তারা? রঙিন পাতা, মানে পাতাবাহারের কথা বলছি আমি, বাগানে। বীজগুলো রঙিন হয় না, অনেক বীজের বিভিন্ন বর্ণ হয়, বীজে থাকে। ফল, বিভিন্ন ফল বিভিন্ন বর্ণ, তাহলে ফলে থাকে। কঠিন কিছু না রে ভাই, মাথা খাটাবা, জিনিসটা বুঝবা। বোটানির মতো সহজ জিনিস আর কিছু নাই, কোনো কিছুই নাই। তো এই রঙিন যেহেতু আসছে, তখনই আমাদের এখানে একটা প্রশ্ন হয় যে কেন আসলে রঙিন হয়? রঙিন হওয়ার জন্য দুইটা বর্ণকণিকা দায়ী। এইটার জন্য ক্লোরোফিল, বাট এটার জন্য হচ্ছে অ্যান্থোসায়ানিন, অ্যান্থো এ বি মনে রাখবা, আর বি, এতে অ্যান্থোসায়ানিন, বিতে হচ্ছে বিটা সায়ানিন। ওকে, অ্যান্থোসায়ানিন আর কি? বিটা সায়ানিন। এরাই আসলে রঙিন হওয়ার জন্য দায়ী। কি হয়? এই দুটো রাসায়নিক বস্তু বা অ্যান্থোসায়ানিনের কথাই বলো, কোষে তিন অবস্থা বিরাজ করতে পারে। এটা কোষ, কোষে তিন অবস্থা বিরাজ করতে পারে। একটা হচ্ছে পিএইচ হাই, পিএইচ লো, আর হচ্ছে নিউট্রাল পিএইচ। তোমরা কি আমার কথা বুঝতে পারতেছো? একটু কমেন্টে বলো তো, ভাই বুঝতে পারতেছি বা বুঝতে কষ্ট হচ্ছে। গাজর মূল নয় কি রূপান্তরিত কাণ্ড? আব্দুল্লাহ আল বাঁধন বলেছ বইয়ে তো দুই স্তর বলা, কোনটা দুই স্তর বলা হয়েছে? প্রত্যেকটা জীবিত অঙ্গাণু কোষের মতোই দ্বিস্তরী ঝিল্লি দ্বারা, দ্বিস্তরী মানে হচ্ছে একক পর্দা, তাহলে একক পর্দা দ্বারা বা দ্বিস্তরী ঝিল্লি দ্বারা বেষ্টিত। মাইটোকন্ড্রিয়া বলো, ক্লোরোপ্লাস্ট বা হচ্ছে প্লাস্টিড বলো, দুইটাই কিন্তু সেম। তো আমি কিন্তু তোমাদের দেখিয়েছি কিভাবে আসলে এটি তিন পর্দা এবং তিন প্রকোষ্ঠ বিশিষ্ট হয়। আজকে কয় তারিখ? আজকে 13 তারিখ, তাই তো? 17 আর 7 হচ্ছে 24, 24 দিন সময় আছে, আমার 10টা ক্লাস আমরা পাচ্ছি। তো এই চ্যাপ্টারে আমরা 3টা ক্লাস নিব বোটানিতে, এরপর আছে কোষ বিভাজন, কোষ রসায়ন, 10টা 11 12 শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আরিফ মাহমুদ ভাইয়া কোর্স নিয়ে কিছু বলেন, এখনো এতগুলো অধ্যায় বাকি, আবার ফেব্রুয়ারিতে মডেল টেস্ট শুরু হচ্ছে, কিভাবে কি করব বুঝতেছি না। প্লিজ ভাইয়া বেয়াদবি মাফ করবেন, বেয়াদবি কইরা ফেলছো, এখন আর মাফ কইরা কি করার আছে?
আরিফ মাহমুদ। আমি সব সময় চেয়েছি যথেষ্ট সময় দিয়ে পড়াইতে। তো এটা একটা রেকর্ড সম্ভবত বাংলাদেশে, যে এত দীর্ঘদিন মেডিকেল অ্যাডমিশন কোর্স করায়। তো এটা নিয়ে আমার কোনো খেদ নাই, আমি এনজয় করছি পুরো সময়টা। মাঝে মাঝে কিছু ক্লাস নেইনি, ওগুলো যদি নেওয়া হইতো তাহলে আরও আগে শেষ হতো। আবার যদি প্ল্যান করতাম যে আজকে এখান থেকে নিউক্লিয়াস পর্যন্ত পড়ায় ফেলবো, তাহলে আরও ভালো হইতো। 2 দিনে একটা চ্যাপ্টার বা একদিনে পুরো চ্যাপ্টারটা শেষ করা যায় হইতো। তো ফেব্রুয়ারি 7 তারিখে যদি মডেল টেস্ট শুরু হয়, তাহলে 5 তারিখের মধ্যে তোমাদের কোর্স আমি শেষ করে ফেলবো। 2 ভাবেই শেষ করা যায়, খুব ভালো করে পড়িয়ে একটু সময় নিয়ে ক্লাসের টাইম, অথবা খুব খারাপ করে দ্রুত পড়ানো যায়। তো এগুলো নিয়ে আমি অনেক বলছি, বলতে বলতে বিরক্ত হয়ে গেছি। আস্থা রাখো, এর থেকে আর বেশি তোমরা কি পড়বা? কিছু তো পড়ার নাই। আর তোমরা আসলেই ভালো স্টুডেন্ট, সবাই অনেক ভালো স্টুডেন্ট। অন্তত তো ধরতে পারছো কি পড়তে হবে। যেহেতু ভালো স্টুডেন্ট, ইডিয়ট না, তাহলে সব তো আর পড়ানোর দরকার নেই। তোমরা একটু আমাকে বলবা যে আমি প্রথম যে ক্লাসটা নিয়েছিলাম, এটা তো মেডিকেল মিশনের রক্ত ছিল, তাই না? তাহলে কোষ রসায়নটা নিইনি। তো কোষ রসায়নটা আমরা 2 দিনে শেষ করে দিতে পারবো, 3 দিনে শেষ করে দিতে পারবো। কোষ বিভাজন আমরা 1 দিনে পড়বো, 4 দিন। শেষের 2টা চ্যাপ্টার আছে, আর 9 নম্বর চ্যাপ্টারটা তো ওদের সাথে আমি পড়াচ্ছি। তো এই আর কি, ভয়ের আর কি আছে? আল্লাহ যতক্ষণ আছে, ভয়ের আর কি আছে? আচ্ছা, তো তোমরা এখন যেটা মনে রাখবা, এখানে কিভাবে আসলে বর্ণগুলো মনে রাখে সেটা আমি এইভাবে লিখে দিই। দেখা যাচ্ছে কি এই জায়গাটা? যাচ্ছে না? এইভাবে মনে রাখবা। ক্ষণিকের আলো নিবে নিক না। ক্ষণিকের আলো নিবে নিক না। মনে থাকবে এটা? ক্ষণিকের আলো নিবে নিক না। এই মানে কি দেখো, কমার্শিয়াল টিচারদের মতো হইতে হবে। কমার্শিয়াল মানে যে 14 দিনে বা 12 দিনেই মেডিকেল অ্যাডমিশন কোর্স বা কোর্স শেষ। 1 দিনে 2টা করে চ্যাপ্টার নেওয়া, পরীক্ষা নেওয়া, শেষ। স্টুডেন্টরাও গাধার মতো শ্রম দিবে। তো নেক্সট টাইম আমার প্ল্যান আছে, যদি আমি অনলাইনে পড়াই, তো অবশ্যই এইটাই করব, যে রিভিশন কোর্স, প্রিমিয়াম কোর্স করে 10 দিন 12 দিন পড়িয়ে টাকা নিয়ে শেষ, কোর্স শেষ। তাছাড়া তো আর কোনো উপায় নেই। অনেক মানুষের অনেক কথা, সবাই তো আর সবাইকে স্যাটিসফাইড করা যায় না। এই পাগলা দেখ, ক্ষণিকের আলো, ক্ষতে ক্ষারীয়, নিতেছে নীল। তাহলে কোষের পিএইচ যখন ক্ষারীয় হবে, তখন কি হবে? নীল বর্ণ ধারণ করবে ওই কোষটা। তাহলে আমরা ওই ফলটা বা বীজটাকে নীল বর্ণ দেখতে পাবো। আবার দেখো, অম্লীয় তখন যে কোন বর্ণ ধারণ করবে? লাল বর্ণ ধারণ করবে। লাল লাল ফলগুলা, এগুলো আসলে অ্যাসিডিক ফল। এরপর দেখো, নিউট্রাল যখন হবে, তখন বেতে বেগুনি, কিংবা কালসে নীল। নিতে নিউট্রাল, বেতে বেগুনি, বেগুনি বর্ণ নিবে নিউট্রাল পিএইচে, কিংবা নিউট্রাল পিএইচে কতে কালসে, নাতে নীল বর্ণ ধারণ করবে, কালসে নীল বর্ণ ধারণ করবে। আরে এডমিশন পরীক্ষায় এইটাই আসবে, এখান থেকে একটা প্রশ্ন আসবে পুরো চ্যাপ্টার থেকে, আর একটা প্রশ্ন আসবে সেদিন আমরা পড়িয়েছি রাইবোজোম, সেদিন থেকে হয়ে গেল চ্যাপ্টার শেষ, তাই না? তো আমরা তো পড়তেছি, এত অস্থির হওয়ার বা এত টেনশন করার কিছু নাই তো এখানে, পাগলা। কোর্স শেষ হবে, তোমরাও পড়বা। আমি যদি বলি এই চ্যাপ্টারটা পড়াবো না, এই চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন আসবে না, তোমরা তো কিছু করতে পারবো না। আমি তো ওটা করবো না, আমি ওটাও পড়াবো।
একদম টেনশনের কিছু নাই, একদম টেনশনের কিছু নাই। এখন মাথা ঠান্ডা রাখো যে ভাইয়া যথেষ্ট পড়াইছে, আমরা যথেষ্ট পড়তেছি, প্রয়োজন আরও এক্সট্রা শ্রম দিব, দিয়ে আমরা ভালো করব। যখন মডেল টেস্টগুলো শুরু হবে তখন দেখবা কান্দে ধোয়া বাইর হইতেছে। কারণ কি? কারণ হচ্ছে অনেক পড়া একসাথে। আমি তো কখনো তোমাদের প্রেশার দেই নাই। আমি যদি একদিনে 3টা চ্যাপ্টার একবার নিয়ে পরীক্ষা নিতাম, কোশ্চেন তোমরা অন্ধকার দেখতে চোখে মুখে। একটা চ্যাপ্টার 8 দিন 10 দিন করে পড়ানো হয়েছে। সেই কবে শুরু হয়েছে? কবে এটা? ফেব্রুয়ারি না মার্চে? এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি চলে আসছে, ফেব্রুয়ারি চলে আসছে। বাপরে বাপ! তো এভাবে মনে রাখবা বর্ণগুলো। এই ক্ষমা টমা চাওয়ার কি দরকার আছে রে আরিফ মাহমুদ? ক্ষমা চাওয়ার তো কিছু নাই। তুমি আমার স্টুডেন্ট, তুমি আমার ছোট ভাই, তোমারে আমি এখনো তো গালি দেই নাই। যখন গালি দিব তখন দেখবা মোবাইল গরম হয়ে গেছে। গালি দিছি আমি তোমাকে, তাহলে এত ক্ষমা চাচ্ছ কেন? জীবনে অনেকগুলো কাজ কখনো করবা না, তার মধ্যে একটা হচ্ছে বারবার ক্ষমা চাবা না, সরি আমার ভুল হয়ে গেছে। আশ্চর্য, আমার কিসের ভুল হয়েছে? মাঝে মাঝে একটু এনে থাকবা। এটা তো কথা বলার কথা ছিল বলে তুমি বলছো, তাই না? এটা আমারও তো টেনশন যে শেষ করতে হবে। সব সময় ক্ষমা চাওয়া না, মাফ করে দেন এইটা বলবা না। সে যদি মাফ না করে দেয় ধরা খেয়ে গেল, যে আমি মাফ করবো না, ধরা খেয়ে গেল। কিসের ক্ষমা চাওয়ার পাগলা এখানে? তুমি অনেক কথা বলবা, আমি আরো বেশি বেশি কথা বলবো, ঝাড়ি টাড়ি দিব। আচ্ছা, ক্লোরোপ্লাস্ট থেকে আসি। এই হচ্ছে 2টা ঝিল্লি, এই যে একটা একটা থলি থাইলাকয়েড, একটা থলি থাইলাকয়েড, একটা থলি থাইলাকয়েড, সব কিছু মিলে হচ্ছে গ্রানাম। এই যে গ্রানাম, ল্যামেলি, ল্যামেলি মানে হচ্ছে লেয়ার। তাহলে এই যে আবার গ্রানাম, থাইলাকয়েড থাইলাকয়েড থাইলাকয়েড, সব কিছু মিলে হচ্ছে গ্রানাম। এটা হচ্ছে গ্রানা ল্যামেলি। ক্লিয়ার? এই হচ্ছে ঘটনা। এত সুন্দর, এত সুন্দর ক্লোরোপ্লাস্ট তোমরা কখনো দেখোনি। একটা লেয়ার, একটা লেয়ার, একটা প্রকোষ্ঠ, এই লেয়ার, এই লেয়ার, একটা প্রকোষ্ঠ, এই লেয়ারের ভেতরে আরেকটা প্রকোষ্ঠ, 1 প্রকোষ্ঠ, 2 প্রকোষ্ঠ, 3 প্রকোষ্ঠ। এইটা তো হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। বোঝা গেল? দিস তো রিজিডলি, যেটা বইয়ে বলছে, একজন তো বললাম। তো যাই হোক, আমি একটু মিশাই দিই। আমরা বলছি না ফুলের পাপড়ি বা বর্ণ কি জন্য আলাদা হয়? আচ্ছা বলো তো আচ্ছা, তোমাদের আমি একটা হোমওয়ার্ক দিই, সেটা হলো আকৃতি, গার্ডল আকৃতি, সর্পিল আকৃতি, বিভিন্ন ধরনের ক্লোরোপ্লাস্ট আছে। এটা হচ্ছে হোমওয়ার্ক, এটা মুখস্থ করতে হবে, এখান থেকে প্রশ্ন আসে। ঠিক আছে? বিভিন্ন প্রজাতির ক্লোরোপ্লাস্ট বিভিন্ন রকম, এই আকৃতিটা তোমাদের মুখস্থ করতে হবে। আমি চাইলে একটা ট্রিক বানাইতে পারি, অত সময় নাই আমাদের, তোমারও অত সময় নাই। তুমি যতটুকু পারো এটা মনে রাখবা, এটার জন্য আলাদা করে সময় দেওয়ার দরকার নেই। তো আচ্ছা, আসি আমি আগে। কেন কোষের রান্নাঘর বলে? আরে রান্নায় তো আগুন দেই, দেই না? দেই না? আগুন কি সূর্য? তাহলে এটাই তো রান্নাঘর। কি হয় এখানে? কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডল থেকে আসে, উদ্ভিদের নিচ থেকে পানি আসে, আগুন দিলাম, কার্বন ডাইঅক্সাইড আগুন দুইটা একসাথে মিলে এখানে কি তৈরি করলো? গ্লুকোজ। করলো কি না? গ্লুকোজ মানে কি? গ্লুকোজ মানে তো হচ্ছে শর্করা, শর্করা মানে তো ভাত। তাহলে রান্নাঘরে আমরা রান্না করলাম, এই জন্য এটা কোষের রান্নাঘর বলা হয়। কিভাবে উৎপত্তি লাভ করে এইটা দেখো ভালো করে। প্রাককেন্দ্রিক কোষ সেগুলো, আর হচ্ছে সুকেন্দ্রিক কোষ। সুকেন্দ্রিক মানে হচ্ছে উন্নত গাছপালা, এদের ক্ষেত্রে হচ্ছে আদি প্লাস্টিড থেকে আসে, আদি ক্লোরোপ্লাস্ট, প্লাস থেকে ক্লোরোপ্লাস্ট উৎপন্ন হয়। ওকে।
মানে একটা কোষ থাকে, সেই কোষটা চুপচাপ থাকে, ও মা কোষ আদম হাওয়া, সেই জানে না যে তার সন্তান হিন্দু হবে, মুসলিম হবে, খ্রিস্টিয়ান হবে, বুদ্ধিস্ট হবে, না হচ্ছে ইহুদি হবে, না নাস্তিক হবে, না কি হবে। তো এইটা হলো সেই আদম হাওয়া। তো এই আদম হাওয়া থেকেই হচ্ছে এই ক্লোরোপ্লাস্টটা তৈরি হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে সুকেন্দ্রিকের ক্ষেত্রে। বাট প্রাককেন্দ্রিকের ক্ষেত্রে তো জানো যে পূর্বতন ক্লোরোপ্লাস্টটাই আবার নতুন করে ক্লোরোপ্লাস্ট উৎপন্ন হয়। আমরা একবারে শেষ মোমেন্টে চলে আসছি। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, মাইটোকন্ড্রিয়া যখন আমি পড়িয়েছি তখন বলেছিলাম যে এই কোষ ঝিল্লিটা রক্ষণাত্মক কাজ করে। বাট এখান থেকে মনে রাখবা, এখানে গ্লাইকোসাইল গ্লিসারাইড থাকে। গ্লিসারাইড এটা খুব স্পেশালিটি একটা। তাহলে কার কোষ ঝিল্লিতে গ্লাইকোসাইল গ্লিসারাইড থাকে? প্লাস্টিড, মনে রাখতে হবে। এখানেও সেম ডিএনএ, নিজস্ব ডিএনএ থেকে তথ্য দিয়ে কোনো কিছু তৈরি করতে গেলে তো আরএনএ লাগেই, নিজস্ব আরএনএ। আর হচ্ছে 70S রাইবোজোম। কারণ কি, এটা তো ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া ছিল, আদিকোষের ভেতরে ঢুকছিল। বলছি না আজকে ক্লাসের শুরুতে এন্ডোসিম্বায়োসিসের সময় একটি আদিকোষী ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া সুকেন্দ্রিক কোষের ভেতরে ঢুকে কি হয়, প্লাস্টিডে পরিণত হয়, তাই না? এই হচ্ছে ঘটনা। কোয়ান্টোজোম কি, ফটোসিনথেটিক ইউনিট কি, এই দুটা সংজ্ঞা তোমরা বই থেকে দেখে নিবা। এটা তো 9 নম্বর চ্যাপ্টারে আছে, কোয়ান্টোজোম, ফটোসিনথেটিক ইউনিট। তো তোমরা একটু এটা দেখে নিবা। আমি এটার কাজটা পড়াই, কাজটা খুব ইম্পর্টেন্ট। তাহলে হোমওয়ার্ক কয়টা দিলাম মহিবুল্লাহ আজকে? 3টা। কি কি? ক্লোরোপ্লাস্টের আকার আকৃতি বিভিন্ন প্রজাতিতে, কোয়ান্টোসোম কি, ফটোসিনথেটিক ইউনিট কি। হ্যাঁ, মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের মধ্যে একটা মিল আছে। তোমরা তো মিলটা জানোই যে বিভিন্ন টেয়ারে মিল আছে, তাদের হচ্ছে ডিএনএ এবং ক্রোমোজোমের মধ্যে মিল আছে, তারা শক্তি উৎপন্ন করে দুইজনেই, এটারও মিল আছে। তো তোমরা একটু দেখে নিবা, এটা মিলটা বই আছে। 3 ধরনের ক্লোরোপ্লাস্টের মধ্যে পার্থক্য দেওয়া আছে। আমি কথার মধ্যেই সবটাই পড়িয়েছি, ওইটা শুধু পার্থক্যটা একটু দেখে নিবা, কে কিসে রূপান্তর হয়, এটা খুব ইম্পর্টেন্ট। আর পাপড়ির বর্ণ নির্ধারণ কিভাবে হচ্ছে, ক্ষারীয় পরিবেশ, অ্যাসিডিক পরিবেশে, যেটা আমি লিখে দিয়েছি, এটা পড়বা, এটা খুব ইম্পর্টেন্ট। আর ক্লোরোপ্লাস্টের যে বাইরের আবরণে গ্লাইকোসাইড গ্লিসারাইড থাকে, এটা ইম্পর্টেন্ট। একটুকু পড়লেই হয়ে যাবে ইনশাল্লাহ, আর কোনো সমস্যা নাই। তোমাদের একটু আমি কাজগুলো দেখাই। 1, সূর্যের আলো ক্লোরোপ্লাস্টে যদি আসে, শর্করা প্রস্তুত করে, রাইট? শর্করা প্রস্তুত করে। এরপর হচ্ছে এটাতে আসলে কি হয়, এটা ক্লোরোপ্লাস্ট, এখানে রুবিস্কো এনজাইম আছে, আরইউবিপি আছে, রাইবোজ 1,5-বিস ফসফেট বলে একটা রাসায়নিক যৌগ আছে। তো বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডটাকে এনে ধরে এর সাথে যুক্ত করে দিতে হয়, দিলেই কিন্তু ঘুরে 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 এখানে এসে গ্লুকোজ উৎপন্ন করে। এটার নাম কি? রাইবোজ 1,5-বিস ফসফেট, আরআইবিপি, রাইট? ভেতরে থাকে, কার্বন ডাইঅক্সাইডটাকে এটার সাথে যুক্ত করলে গ্লুকোজ উৎপন্ন হয়। তো এটা বইয়ের মধ্যে দেওয়া আছে, এটা দেখবো তোমরা। সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স, সাইটোপ্লাজমে এমন একটা কিছু থাকে যেটা ইনহেরিটেন্স বা বংশানুক্রমে যায়। বংশানুক্রম, ওই যে বলছি না, নিউক্লিয়াসের ক্রোমোজোমের তথ্যগুলো তো যাচ্ছে সন্তানের মধ্যে, কিন্তু সাইটোপ্লাজমের মধ্যে তো 2 জন আছে। কে আছে? মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড।
যাদের নিজস্ব ডিএনএ আছে, তাহলে এগুলো হচ্ছে পিতা থেকে সন্তান, সন্তান থেকে তার সন্তান চলে যাচ্ছে, ধীরে ধীরে যাচ্ছে। এটাকে বলা হচ্ছে সাইটোপ্লাজম থেকে সাইটোপ্লাজমে ইনহেরিটেন্স হওয়া বা বংশানুক্রমে যাওয়া। ঠিক আছে। আর কি আছে এখানে, ফটো রেসপিরেশন হয়, খুব ইম্পর্টেন্ট জিনিস এটা, ফটো রেসপিরেশন। রাত দেখ, ক্লোরোপ্লাস্টে কার্বন ডাইঅক্সাইড ঢোকে, তাই না? ঢুকে তো গ্লুকোজ উৎপন্ন হয়, তাই না? নানা ঘটনা করে অক্সিজেন উৎপন্ন হয়, ঠিক কিনা? তো মাঝে মাঝে এইরকম একটা ঘটনা ঘটে, রুবিস্কো এনজাইমের মাথা খারাপ হয়ে যায়। রুবিস্কো এনজাইমটাই কিন্তু হচ্ছে এই যে কার্বন ডাইঅক্সাইডকে রাইবোলোজ 1,5 বিসফসফেট নামক যে যৌগটা এখানে থাকে এর সাথে যুক্ত করে দেয়। মাঝে মাঝে এমন হয় কার্বন ডাইঅক্সাইড না নিয়ে সে করে কি, অক্সিজেনটাকে এখানে প্রবেশ করায়, করে শেষ পর্যন্ত কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। উল্টা হলো না? আগে কার্বন ডাইঅক্সাইড ঢুকছে, অক্সিজেন উৎপন্ন হয়েছে শেষে, আর এখন অক্সিজেন ঢুকতেছে, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। আচ্ছা, মানুষের সাথে একটু মিল করো তো, আমরা কি করি? আমরা এটা করি, অক্সিজেন নিয়ে কার্বন ডাইঅক্সাইড বের করে দিই। তার মানে এটা কি শ্বসন না আমাদের? রেসপিরেশন না এটা? শ্বাস প্রশ্বাস না আমাদের এটা? তাহলে এইটাই তো আলোর উপস্থিতিতে এই যে রেসপিরেশন আছে, মানে অক্সিজেন নিয়ে কার্বন ডাইঅক্সাইড বের করে দেওয়া। হওয়ার কথা ছিল কি, কার্বন ডাইঅক্সাইড নিয়ে অক্সিজেন বের করে দেওয়া। তো আমি কিন্তু তোমাদের পাইলট প্রজেক্টে এই অংশটুকু পড়িয়েছি। তো আবার পড়াবো ইনশাল্লাহ ফার্স্ট ইয়ারদের সাথে, তখন আমি বিস্তারিত এগুলো পড়াবো, তোমরা একদম চিন্তা করো না, টেনশনের একদম কিছু নাই। আর কোনো কাজ আছে কি না? না, আর কিছু নাই। এই অংশটুকু যখন আমরা সক্রিয় এবং অসক্রিয় ফটোফসফোরাইলেশন পড়ব, তখন আমরা এর কাজটা খুব ভালো করে মনে রাখার সুযোগ পাবো। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বলো, এটিপিএস বলো, কোয়ান্টোসোম বলো, কিংবা হচ্ছে ফটোসিনথেটিক ইউনিট বলো, এগুলো আমরা পাবো কোথায়? কোথায় পাবো? 9 নম্বর চ্যাপ্টারটা যখন আমরা পড়বো, চক্রীয় এবং অচক্রীয়। প্রিয় স্টুডেন্ট, কোনো প্রশ্ন আছে তোমাদের? আমি আর 2 দিন পড়াবো এই চ্যাপ্টারটা, তারপর শেষ করে দেবো। প্রশ্ন করো তো কমেন্টের মধ্যে। এক্সাম তো এপ্রিলে, আপনি ক্লাস সংখ্যা বাড়ান দরকার হলে, ডিটেলস জানতে চাই। ফাহমিদা নিশাত, আর মনে হয় ক্লাস বাড়ানো সম্ভব হচ্ছে না, অনেক দিন তো পড়িয়েছি, তোমরা অনেক পুরাতন হয়ে গেছো, আর কত দিন তোমাদের সাথে থাকি। ওই বললাম, এখন মডেল টেস্ট শুরুর সময়, এখন রিভিশন দেওয়ার সময়, পড়াটা গুছিয়ে আনার সময়। এই জন্যই মডেল টেস্টটা চলে আসছে, এটা আনতেই হবে, এছাড়া আর কোনো উপায় ছিল না, এইটাই অবশ্যম্ভাবী, তাই না? মডেল টেস্টটা যখন চলে আসবে, দেখবা যে শুধু জানাটাই নয়, পড়াটা গুছিয়ে যাবে। আর তখন তো আমি যে টপিকগুলো মিস করে গেছি বা যে টপিকগুলো পড়াতে পারি নাই, এই টপিকগুলো কিন্তু তখন সলভ ক্লাসে আমি আলোচনা করব নতুন করে, চিন্তার তো আর কিছু নেই। রান্নাঘর আর কার্বোহাইড্রেট ফ্যাক্টরি দুইটা আলাদা অঙ্গাণু বলা হয় কেন? দুইটার অর্থ সেম না। রান্নাঘর শব্দটার অর্থ হচ্ছে আমরা কোনো একটা জিনিস নিয়ে এসে ভিন্ন একটা জিনিস তৈরি করলাম, এই জন্য এটার নাম হচ্ছে কোষের রান্নাঘর। এখানে আমরা কার্বন ডাইঅক্সাইড নিয়ে এসেছি, গ্লুকোজ তৈরি করছি, তাই না? নিয়ে এসেছি কি আমরা বিভিন্ন ধরনের হচ্ছে মশলা, লবণ, চাল সব কিছু রান্না করছি, কি খিচুড়ি। রান্নাঘরে তো এটা হবে না। ফ্যাক্টরি কেন বলা হচ্ছে? কারণ ওখানে হচ্ছে অ্যাসেম্বল করা হচ্ছে। অ্যাসেম্বল মানে হচ্ছে তুমি টয়োটা কোম্পানির হচ্ছে কার কিট নিয়ে চলে আসছো, চাকা নিয়ে চলে আসছো, স্টিয়ারিং নিয়ে আসছো, সিটটা নিয়ে আসছো বাংলাদেশে, না তোমার এক ফ্যাক্টরির মধ্যে সবগুলো একসাথে জোড়া দিচ্ছ। তো গোলজি বডিতে এটাই হয় আসলে। ছোট ছোট যে শর্করাগুলো আছে এটা শুধু পার্ট লাগানো হয়, পার্ট লাগিয়ে বড় করে দেওয়া হয়, এই জন্য ওটার নাম হচ্ছে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, আর এটার নাম হচ্ছে কোষের রান্নাঘর।
ভাই বই দাগাই দিন প্লিজ। আচ্ছা আমি তোমাদের এই বইটা দাগাই দিব, তোমাদের যেদিন লাস্ট ক্লাস হবে পরীক্ষার আগে, তখন আমি এই বইটা দাগাই দিব। কিংবা পরশু দিন তো এদের পরীক্ষা না, ফ্রি ফ্রি এক্সাম যেটা 16 তারিখ না, কত আজ কয় তারিখ, 13 তারিখ আজকে। তোমাদের বইটা আমি দাগিয়ে দিব, হোমওয়ার্ক মনে রাখবো। আগামীকালকে রাত্রে আমি দাগিয়ে দিয়ে ভোর রাতের দিকে গ্রুপের মধ্যে পিডিএফটা পোস্ট করে দেবো, ঠিক আছে? যতটুকু দাগাবো অতটুকুই পড়বা, যদি অনেকটাই দাগিয়ে দিব, ওইটার বাইরে আর কিছু পড়তে হবে না। যাও, ওকে? সুস্থ থাকো, ভালো থাকো। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই গ্রুপে দিয়ে দিবা, ওখানে আলোচনা হোক। আর একটু ভালো করে পড়াশোনা করো সবাই, সব সাবজেক্টই পড়াশোনা করো, শুধু বায়োলজি না। আল্লাহ হাফিজ।